নমস্কার, দিশা টিউশন সেন্টারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সামনেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং এই সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আজকের এই ভিডিওতে ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ টেস্টের পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেশনস নিয়ে আলোচনা করব। এছাড়া তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গণিতের সম্পূর্ণ সাজেশনস ভিডিও দেওয়া হয়েছে। যারা এখনও এই সাজেশনস ভিডিওটা দেখোনি তারা চলে যাও প্লেলিস্টে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে এই সাজেশনস ভিডিওটা দেখে নিও এবং অবশ্যই এই সাজেশনস ভিডিওটা এবং আজকের এই সাজেশনস ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তোমাদের সুবিধের জন্য আজকের এই ভিডিওতে বিজ্ঞানের সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের পাশাপাশি অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন এবং তার অ্যান্সারগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। তাহলে এখন দেখে নেওয়া যাক তোমাদের বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। এর আগে অঙ্কের সাজেশন ভিডিওতে আলোচনা করেছি তোমাদের ক্লাস 5 এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ সেকেন্ড সামেটিভ টেস্টের প্রত্যেকটা সাবজেক্টের, এমনকি পরিবেশ ও বিজ্ঞানেরও যে পরীক্ষা হবে সেখানে ফুল মার্কস থাকবে 30 এবং এই প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমরা সময় পাবে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। প্রথমেই দেখে নেওয়া যাক ক্লাস 5 এর সেকেন্ড সামেটিভ টেস্টের পরিবেশ ও বিজ্ঞান অর্থাৎ আমাদের পরিবেশের সিলেবাস। এইবারের পরীক্ষার জন্য তোমাদের 3টি অধ্যায় ভালোভাবে পড়তে হবে। সেই অধ্যায়গুলো হচ্ছে অধ্যায় 3 পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, অধ্যায় 4 পরিবেশ ও সম্পদ এবং অধ্যায় 5 পরিবেশ ও উৎপাদন, কৃষি ও মৎস্য উৎপাদন। বেশিরভাগ স্কুলের পরীক্ষায় এই 3টি অধ্যায় থেকেই প্রশ্ন থাকবে। যদিও তোমরা জানো যে প্রত্যেকটা স্কুলের ইউনিট টেস্টের কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই অবশ্যই তোমাদের স্কুলের শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে একবার জেনে নিও তোমাদের স্কুলের সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস। এখন দেখে নেওয়া যাক তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের বিজ্ঞানের নম্বর বিভাজন অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন। প্রত্যেকটা স্কুলের কোশ্চেন প্যাটার্ন যে একই রকম হবে সেটা কিন্তু নয়, তবে মোটামুটি বেশিরভাগ স্কুলের কোশ্চেন প্যাটার্ন এইরকমই থাকবে। প্রথমেই থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন, যেগুলো এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা বা ছোট ছোট প্রশ্নের আকারে থাকতে পারে। সাধারণত এই রকম প্রশ্ন অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন 15-16টি তো থাকবেই, এর চেয়ে বেশিও থাকতে পারে, কিন্তু 15-16টির মতো কোশ্চেন অবশ্যই থাকবে। তারপর থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন। এই রকম প্রশ্ন মোটামুটি 4 থেকে 5টি থাকতে পারে, 5টির বেশি কিন্তু থাকবে না। এবং তারপর থাকছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ 3 মার্কসের প্রশ্ন। এইরকম প্রশ্ন সাধারণত 2টো বা 3টি থাকার সম্ভাবনা বেশি। কোশ্চেন প্যাটার্নটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখানে লক্ষ্য করো যে অতি সংক্ষিপ্ত প্রশ্নই প্রায় 15 থেকে 16টি, আবার অনেক স্কুলে হয়তো 20টিও থাকতে পারে, অর্থাৎ বেশিরভাগ কোশ্চেনই কিন্তু থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের সুবিধের জন্য আমি প্রত্যেকটা অধ্যায় থেকেই গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার অ্যান্সারগুলোও দিয়ে দেব। যদিও একটা বিষয়ের অবশ্যই ধ্যান রাখবে, অতি সংক্ষিপ্ত প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না। আমি এখানে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো গুরুত্বপূর্ণ, সেখান থেকে প্রচুর অতি সংক্ষিপ্ত প্রশ্ন পাবে, কিন্তু সেই প্রশ্নগুলো পড়ার পাশাপাশি তোমরা অবশ্যই এই যে 3টি অধ্যায় তোমাদের সিলেবাসে আছে সেই 3টি অধ্যায় খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে পারো, অথবা যদি তোমাদের কাছে কোনো রেফারেন্স বই বা সহায়িকা থাকে সেখান থেকেও কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ শূন্যস্থান পূরণ, এমসিকিউ, ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু পড়ে নেবে। বোঝা গিয়েছে আমি কি বলতে চাইছি? এখন তাহলে তোমরা খাতা পেন বের করে নাও এবং এই প্রত্যেকটা অধ্যায় থেকেই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো লিখে নাও। প্রথমে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞানের অধ্যায় 3 পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি। অধ্যায় 3 থেকে প্রথমে তোমরা গুরুত্বপূর্ণ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 ও 3 মার্কসের প্রশ্নগুলো লিখে নাও। প্রথম প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের অবস্থান এবং ভূমির ধরন সম্পর্কে লেখো। রাঢ় অঞ্চলের অবস্থান অর্থাৎ এটি কোন কোন জেলার মধ্যে অবস্থিত এবং ভূমির ধরন, এখানে কি ধরনের মাটি পাওয়া যায়, মাটির বৈশিষ্ট্য কি, সেইগুলো লিখতে হবে। পরের কোশ্চেন, এটাও বেশ গুরুত্বপূর্ণ, নিত্যবহ নদী কাকে বলে এবং উদাহরণ দাও। যে সমস্ত নদীতে সারা বছরই জল থাকে সেগুলোই হচ্ছে নিত্যবহ নদী, যেমন গঙ্গা, তিস্তা, তোরসা। অনেক সময় কিন্তু এটা
ছোট প্রশ্নেও থাকে যে নিত্যবহ নদীর উদাহরণ দাও, বা বরফ গলা জলে পুষ্ট নদীর উদাহরণ দাও, বা এমসিকিউতে দেয়া থাকলো 4টি অপশন, এদের মধ্যে বলা হলো যে কোনটি নিত্যবহ নদী। নেক্সট কোশ্চেন, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? অর্থাৎ নদীর তীরে যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল, এখানে তোমাকে সেগুলোই লিখতে হবে যে কেন গড়ে উঠেছিল। কারণ নদীর যে জল সেটা পানীয় জল হিসেবে ব্যবহার করা যেতে পারে, বা নদী থাকার ফলে সেই অঞ্চলের মাটি বেশ উর্বর, সেখানে চাষবাস হবে, নদীর জল চাষের প্রয়োজনেও ব্যবহার করা যাবে, এই সমস্তগুলোই লিখতে হবে। তারপর সুন্দরবন অঞ্চলের অবস্থান, অর্থাৎ কোন কোন জেলার মধ্যে অবস্থিত, এই অঞ্চলের মাটি, জীবজন্তু এবং সুন্দরবন অঞ্চলের মানুষদের জীবিকা সম্পর্কে লেখো। অর্থাৎ এই অঞ্চলের মানুষ কি কি কাজ করে, তারা কিভাবে জীবন নির্বাহ করে। অধ্যায় 3 থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে তরাই অঞ্চল বলতে কি বোঝো? অধ্যায় 3 অনেকটাই বড় অধ্যায়, তার মধ্য থেকেও আমি মাত্র 5টি প্রশ্ন তোমাদের দিলাম। এই 5টি প্রশ্ন ভালোভাবে পড়তেই হবে। এছাড়া বিভিন্ন স্কুলের কোশ্চেন আলাদা আলাদা হয়, অনেক সময় অনেক স্কুলের কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকতে পারে। তার জন্য আর কয়েকটি প্রশ্ন আমি বলবো, একটু চোখ বুলিয়ে নেবে, এর ফলে তোমাদেরই কিন্তু সুবিধে হবে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত? মালভূমি অঞ্চলে কি কি গাছ জন্মায়? তারপর গঙ্গা নদীর গতিপথ লেখো। টিকা লেখো বঙ্গভঙ্গ, বা প্রশ্নটা একটু ঘুরিয়েও দেওয়া থাকতে পারে যে বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার মানুষ কি করেছিলেন। ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখো এবং দুটি উদাহরণ দাও। শ্বাসমূল ও ঠেসমূল কাকে বলে? এবং শেষ প্রশ্নটা হচ্ছে কলকাতার বিশেষ বিশেষ 4টি বৈশিষ্ট্য লেখো। অধ্যায় 3 পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি থেকে তাহলে গুরুত্বপূর্ণ 2 ও 3 মার্কসের প্রশ্নগুলো লিখে নিয়েছো। এরপর আমরা আলোচনা করব এই অধ্যায়টির থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন। প্রত্যেকটা অধ্যায় থেকে আমি যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি সেগুলো প্রশ্নের আকারেই দিয়েছি, কিন্তু তোমরা তো দেখলেই কোশ্চেন প্যাটার্নে এই 1 মার্কসের প্রশ্নগুলো প্রশ্নের আকারেও থাকতে পারে, অথবা সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ বা এমসিকিউর আকারেও কিন্তু থাকতে পারে। তাহলে লিখে নাও গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার অ্যান্সারগুলো। মালভূমি অঞ্চলের মাটি কি রূপ? এই অঞ্চলের মাটি হচ্ছে কাঁকরযুক্ত ও পাথর মেশানো লাল মাটি। অনেক সময় কোশ্চেনটা এভাবেও থাকে যে মালভূমি অঞ্চলের মাটির রং কি? তার উত্তর হচ্ছে লাল। তারপর কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত নাম কি? হলদি নদী। বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে? 1905 সালে। শ্বাসমূল দেখা যায় কোন কোন গাছে? অথবা ম্যানগ্রোভ জাতীয় গাছের উদাহরণ দাও। সুন্দরী, গরান, গেওয়া, হেতাল। নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সুন্দরবনের কয়েকটি নদীর নাম লেখো। কালিন্দী, গোসাবা, মাতলা, সপ্তমুখী, ইচ্ছামতি। সুন্দরবনের বিখ্যাত প্রাণীটির নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। মহানন্দা নদীর উৎপত্তি স্থল কোথায়? দার্জিলিং জেলার ডাউহিল নামক স্থানে। অনেক সময় গঙ্গা নদীর উৎপত্তি স্থলও কিন্তু প্রশ্নে দেওয়া থাকে, আমি সেই প্রশ্নটা আর আলাদা করে দিইনি, কারণ আমি গঙ্গা নদীর গতিপথ দিয়ে দিয়েছি, সেখানেই তোমরা গঙ্গা নদীর উৎপত্তি স্থল পড়ে রাখবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? এর উচ্চতা কত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু, এর উচ্চতা হচ্ছে 3630 মিটার। প্রত্যেকটা অধ্যায় থেকেই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি একটু দ্রুতই আলোচনা করছি, না হলে শুধু শুধু ভিডিও অনেকটাই লম্বা হয়ে যাবে। তোমাদের যদি লিখতে অসুবিধে হয় তোমরা অবশ্যই মাঝে মাঝে ভিডিও পজ করে কোশ্চেন এবং অ্যান্সারগুলো লিখে রাখবে। পরের প্রশ্নগুলো লিখতে থাকো, এগুলোও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। শকুন সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? বক্সা জয়ন্তী পাহাড়ে। একশৃঙ্গ গন্ডার কোথায় দেখা যায়? উত্তরবঙ্গের বনভূমিতে। এবং এটাও মনে রাখবে জলদাপাড়া অভয়ারণ্যে। অনেক সময় এমসিকিউতে মনে করো এটা দেওয়া থাকলো, তার জন্য কিন্তু দুটোই মনে রাখতে হবে। ভারতীয় বাইসনের অপর নাম কি? গৌর। কুলিক পাখিরালয় কোন নদীর তীরে অবস্থিত? কুলিক নদীর তীরে। তার সঙ্গে মনে রাখবে এই কুলিক পাখিরালয় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত। প্রত্যেকটা জিনিসই কেন মনে রাখতে হবে? কারণ অনেক সময় এমসিকিউ দেওয়া থাকলো যে কুলিক পাখিরালয় এদের মধ্যে কোথায় অবস্থিত, সেখানে কুলিক নদী না দিয়ে মনে করো রায়গঞ্জ দেওয়া আছে, তাই তোমাকে রায়গঞ্জটাও জানতে হবে, আবার কুলিক নদীর তীরে এটাও কিন্তু জানতে হবে। মালদা জেলার কোন আম বিখ্যাত? ফজলি আম।
আত্রেই নদীর পূর্ব পাশে অবস্থিত শহরটির নাম কি? বালুরঘাট। বারুইপুরের কি বিখ্যাত? বারুইপুরের বিখ্যাত হচ্ছে পেয়ারা, এছাড়া তরমুজও। কোন শহরকে বক্সা অরণ্যের প্রবেশদ্বার বলা হয়? আলিপুর দুয়ার। চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ কোথায় আছে? ডায়মন্ড হারবারে। তারপর তমলুক শহরের আদি নাম কি? তাম্রলিপ্ত। বা প্রশ্নটা ঘুরিয়েও দেওয়া থাকে যে তাম্রলিপ্তের বর্তমান নাম কি? তার উত্তর হচ্ছে তমলুক। ছৌ নাচ বিখ্যাত কোন জেলার? পুরুলিয়া। টেরাকোটার কাজ কোথায় হয়? বিষ্ণুপুর। এবং জেলাটাও মনে রাখবে, বাঁকুড়া জেলা। রাসমেলার জন্য বিখ্যাত শহরটির নাম কি? শান্তিপুর। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা। রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় অবস্থিত? চিত্তরঞ্জনে। এবং জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। শান্তিনিকেতনে কোন বিশ্ববিদ্যালয় অবস্থিত? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত। এটি কোন জেলায় অবস্থিত? এটি বীরভূম জেলায় অবস্থিত। তার সঙ্গে মনে রাখবে, এই যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এটি বোলপুরে অবস্থিত। তারপর মাটির পুতুল ও সরপুরিয়ার জন্য বিখ্যাত কোন শহর? কৃষ্ণনগর। অর্কিডের জন্য বিখ্যাত শহরটি হলো কালিম্পং। তারপর এই যে শহরগুলো দেওয়া আছে, এই শহরগুলো কোন জেলায় অন্তর্গত সেগুলো মনে রাখবে। নবদ্বীপ ও কল্যাণী হচ্ছে নদিয়া জেলার অন্তর্গত এবং আরামবাগ হচ্ছে হুগলি জেলার অন্তর্গত। আর এই যে জেলাগুলো দেওয়া আছে, এই জেলাগুলোর সদর শহরের নাম মনে রাখবে। হাওড়ার সদর শহর হচ্ছে হাওড়া। দার্জিলিং এর সদর শহর হচ্ছে দার্জিলিং। মুর্শিদাবাদ জেলার সদর শহর হচ্ছে বহরমপুর এবং মালদা জেলার সদর শহর হচ্ছে ইংলিশ বাজার। প্রত্যেকটা অধ্যায় থেকেই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে আমি দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমি যেগুলো এখন আলোচনা করলাম। এরপর আলোচনা করছি যেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। এখান থেকেও কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, তাই তোমরা অবশ্যই সমস্ত রকম অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোই কিন্তু পড়বে। পরের প্রশ্নগুলো লিখতে থাকো। মালভূমি অঞ্চলের মাটির রং কি? লাল। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলির নাম লেখো। দামোদর, অজয়, দ্বারকেশ্বর, মৌরাক্ষী। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত নাম কি? রূপনারায়ণ নদ। প্লেট, বাটি ইত্যাদি বানানো হয় কোন গাছের পাতা দিয়ে? শাল গাছ। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের নাম কি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটি কার লেখা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশে অবস্থিত বিরাট বনটির নাম কি? সুন্দরবন। বেথুয়াড হরি কোন জেলায় অবস্থিত? নদিয়া। উত্তরবঙ্গের কয়েকটি নদীর নাম লেখো। বা পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের কয়েকটি নদীর নাম লেখো। বা বরফ গলা জলে পুষ্ট নদীর নাম লেখো। বা নিত্যবহ নদীর নাম লেখো। প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু একই উত্তর। তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দা। মদন মোহন মন্দির কোথায় অবস্থিত? কোচবিহার জেলায়। কাজু বাদামের চাষ বেশি হয় কোথায়? দীঘায়। জাতীয় পাঠাগার অর্থাৎ ন্যাশনাল লাইব্রেরি এবং আবহাওয়া অফিস কোথায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা জেলায়। সীতাভোগ ও মিহিদানার জন্য বিখ্যাত শহরটির নাম কি? বর্ধমান। রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত শহরটির নাম কি? তমলুক। ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলে কোন শহর অবস্থিত? নবদ্বীপ। এবং অধ্যায় 3-এর শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে চৈতন্যদেবের জন্মস্থান কোথায়? এরও উত্তর হচ্ছে নবদ্বীপ। তাহলে অধ্যায় 3 পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি থেকে যে সমস্ত 1, 2 এবং 3 মার্কসের প্রশ্নগুলো দিলাম সেগুলো নিশ্চয়ই প্রত্যেকটা লিখে নিয়েছো। অতি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারগুলো তো দেওয়াই আছে এবং অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্নেরও আলোচনা করেছি। তোমরা অবশ্যই সেই উত্তরগুলো লিখে রাখবে। এরপর আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায়, অর্থাৎ অধ্যায় 4 পরিবেশ ও সম্পদ। অধ্যায় 4 থেকেও প্রথমে গুরুত্বপূর্ণ 2 ও 3 মার্কসের প্রশ্নগুলো লিখে নাও। প্রথম প্রশ্ন, টিকা লেখো নেতাজি সুভাষচন্দ্র বসু, রাজা রামমোহন রায় ও প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রশ্নগুলো অন্যভাবেও থাকতে পারে, যেমন রাজা রামমোহন রায় স্মরণীয় কেন? বা ভারতবর্ষের একজন স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো এবং তার সম্পর্কে যা জানো লেখো। সেক্ষেত্রে যে কোনো একজন স্বাধীনতা সংগ্রামী অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু অথবা প্রীতিলতা ওয়াদ্দেদার বা তোমাদের সিলেবাসে আর যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী আছেন যেমন প্রফুল্ল চাকি বা ক্ষুদিরাম বসু, তাদের যে কোনো একজনের সম্পর্কে পরীক্ষায় তোমরা লিখতে পারো।
বা অনেক সময় বলা থাকতে পারে যে ভারতের একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো এবং তার সম্পর্কে যা জানো লেখো। সেক্ষেত্রে প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে লিখতে হবে। প্রশ্নগুলো বোঝা গিয়েছে। তারপর আমাদের দেশের 4 জন বিপ্লবীর নাম লেখো। আমাদের দেশের 2 জন মহিলা বিপ্লবীর নাম লেখো। আমাদের দেশের 4 জন বিজ্ঞানীর নাম লেখো। পরের প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ, আসার অনেকখানি সম্ভাবনা আছে। সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয়? সাধারণতন্ত্র দিবস মানে হচ্ছে প্রজাতন্ত্র দিবস, বা বলা থাকতে পারে যে সাধারণতন্ত্র দিবস সম্পর্কে যা জানো লেখো। তারপরের প্রশ্নও বেশ গুরুত্বপূর্ণ, তিতুমির স্মরণীয় কেন? বা ঘুরিয়েও দেওয়া থাকতে পারে প্রশ্নটা, তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন? এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ার পাশাপাশি তোমরা এই কয়েকটি প্রশ্নও একটু পড়ে রাখবে। প্রাকৃতিক সম্পদকে মানুষ কি কি সম্পদ তৈরিতে ব্যবহার করেছে তা উদাহরণ দিয়ে লেখো। পরের প্রশ্ন টিকা লেখো সতীদাহ প্রথা। তারপর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে যা জানো লেখো। পরিবেশ দিবস পালনের প্রয়োজনীয়তা লেখো। সিধো কানহো কেন বিখ্যাত? এবং অধ্যায় 4 থেকে শেষ গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নটা হচ্ছে বিরসা মুন্ডা কি জন্য বিখ্যাত? তাহলে গুরুত্বপূর্ণ 2 ও 3 মার্কসের প্রশ্নগুলো লিখে নিয়েছো। এরপর তাহলে লিখে নাও গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। মানুষের সম্পদ কি? মানুষের সম্পদ হলো বুদ্ধি ও স্বাস্থ্য। সতীদাহ প্রথা কে রদ করেন? রাজা রামমোহন রায়। তারপর বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা কে বলেছিলেন? স্বামী বিবেকানন্দ। নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের কে সেবা করেছেন? ভগিনী নিবেদিতা। সূর্য সেন কি নামে পরিচিত ছিলেন? মাস্টারদা। অথবা বলা থাকতে পারে যে মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? সূর্য সেন। গান্ধী বুড়ি নামে কে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। ভারত স্বাধীন হয় কবে? 1947 সালের 15ই আগস্ট। পরের কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? আবুল কালাম আজাদ। শিশু দিবস পালন করা হয় কার জন্মদিনে? জওহরলাল নেহেরু। তারিখটা মনে রাখবে 14ই নভেম্বর। অনেক সময় বলা থাকতে পারে যে শিশু দিবস কবে পালন করা হয়, তার উত্তর হচ্ছে 14ই নভেম্বর। পরের কোশ্চেন বেশ গুরুত্বপূর্ণ, রাধাকৃষ্ণনের জন্মদিনে কোন দিবস পালন করা হয়? শিক্ষক দিবস। তার সঙ্গে মনে রাখবে যে শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর। নেক্সট কোশ্চেন, আসার অনেকখানি সম্ভাবনা আছে। ভারতবর্ষের সংবিধান কে রচনা করেন? বি.আর. আম্বেদকর বা বাবা সাহেব আম্বেদকর। বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? তিতুমির। এই 13টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ভালোভাবে পড়ার পাশাপাশি এগুলোও তোমরা পড়ে রাখবে। অলিখিত জ্ঞান সম্পদ সাধারণত ড্যাশ সম্পদ? পারিবারিক সম্পদ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় কত সালে? 1861। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি। জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধী। পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5ই জুন। নারী শিক্ষার প্রসার ঘটায় কে কে? বেগম রোকেয়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়। আজাদ হিন্দ ফৌজ কে বানিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং অধ্যায় 4-এর শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? কয়লা। আবারও বলছি, এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালোভাবে পড়ার পাশাপাশি অবশ্যই টেক্সট বুক খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে পারো, অথবা যদি কোনো সহায়িকা বা রেফারেন্স বই থাকে সেখান থেকেও কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে রাখবে। এরপর আমরা আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞানের শেষ অধ্যায়, অধ্যায় 5 পরিবেশ ও উৎপাদন, কৃষি ও মৎস্য উৎপাদন। অধ্যায় 5-এর প্রথম গুরুত্বপূর্ণ 2 বা 3 মার্কসের প্রশ্নটা হচ্ছে রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক ব্যবহারের কুফলগুলি লেখো। এদের মধ্যে এই কীটনাশক ব্যবহারের কুফল কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রতিটি অধ্যায় থেকেই আমি এই যে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 ও 3 মার্কসের প্রশ্নগুলো দিয়েছি, এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা অ্যান্সার করার প্রয়োজন নেই। প্রতিটি প্রশ্নেরই 2 মার্কসের জন্যও যা অ্যান্সার, 3 মার্কসের জন্যও কিন্তু সেই একই অ্যান্সার থাকবে। পরের প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা আছে।
টিকা লেখো সবুজ বিপ্লব। কি লিখতে হবে? যে সবুজ বিপ্লব কাকে বলে, কিভাবে সবুজ বিপ্লব ঘটেছিল এবং তার কুফলগুলি। অনেক সময় প্রশ্নটা ভেঙে ভেঙেও এইভাবে থাকতে পারে যে সবুজ বিপ্লব কাকে বলে, সবুজ বিপ্লবের কুফলগুলি লেখো। তখন যেগুলো যেগুলো বলা থাকবে সেগুলো লিখলেই হবে। তারপরের প্রশ্ন, ধাপ চাষ কাকে বলে, ধাপ চাষ কোথায় দেখা যায়? নেক্সট কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বেশিরভাগ স্কুলের কোশ্চেনে অবশ্যই থাকবে। টিকা লেখো লুপ্তপ্রায় মাছ। অর্থাৎ কি লিখতে হবে? লুপ্তপ্রায় মাছ কাকে বলে, লুপ্তপ্রায় মাছের উদাহরণ, মাছগুলি লুপ্তপ্রায় হওয়ার কারণ কি এবং তাদের সংরক্ষণ কিভাবে করবে। বা এইভাবেও থাকে যে শুধুমাত্র দেওয়া থাকলো যে লুপ্তপ্রায় মাছ কিভাবে সংরক্ষণ করবে, এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। শেষ প্রশ্নটা হচ্ছে, সমুদ্রে পাওয়া যায় এমন দুটি মাছের নাম লেখো। এই 5টি প্রশ্নের পাশাপাশি তোমরা আর যে প্রশ্নগুলো পড়ে রাখবে সেগুলো লিখে নাও। হারভেস্টিং কি, কোন কোন ফসল চাষে জল কম লাগে, ডিভিসি তৈরির উদ্দেশ্য কি, চা চাষের জন্য কেমন জলবায়ু প্রয়োজন হয়। তারপরের প্রশ্ন, স্কোয়াশ কি, অথবা অনেক সময় এটা অতি সংক্ষিপ্ত প্রশ্নেও থাকে যে স্কোয়াশ গাছের ফল খেতে কিসের মতো, এটা অনেকটা পেঁপের মতো খেতে লাগে। জিওল মাছ কি, এবং শেষ প্রশ্নটা হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ ও রাঢ় অঞ্চলের কৃষিকাজ সম্পর্কে সংক্ষেপে লেখো। তাহলে এই 2 এবং 3 মার্কসের প্রশ্নগুলো লিখে নিয়েছো, এগুলো ভালোভাবে বুঝে বুঝে পড়তে থাকবে। এখন লিখে নাও এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। ধান কাটা বা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি? হারভেস্টার। প্রাকৃতিক কীটনাশক বা জৈব কীটনাশকের নাম লেখো। নিম গাছের পাতা। রাসায়নিক সারের নাম লেখো। ইউরিয়া। চা চাষ ভালো হয় কোন অঞ্চলে? পার্বত্য অঞ্চলে অর্থাৎ দার্জিলিং। পশ্চিমবঙ্গে কমলা লেবুর বাগান কোথায় আছে? উত্তরে দার্জিলিংয়ে অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চলে দার্জিলিংয়ে। তরাই অঞ্চলের মাটি উর্বর কেন? তিস্তা এবং মহানন্দা নদীর পলি জমার ফলে। রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা হয়? তুত গাছ। ডিভিসির পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর নদীর 2 পাশে কিসের চাষ হয়? আলু, সরষে, তিল এবং বিভিন্ন রকমের সবজি। অনেক সময় প্রশ্নে বলা থাকে যে আলু চাষ কোন অঞ্চলে ভালো হয়, সেক্ষেত্রে বলতে হবে দামোদর নদীর 2 পাশে। পরের কোশ্চেন বেশ গুরুত্বপূর্ণ, ভেড়িতে পাওয়া যায় এমন মাছের নাম লেখো। পার্সে, ট্যাংরা, ভেটকি, পাবদা। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত 2টি জায়গার নাম লেখো। দীঘা ও হলদিয়া। জিওল মাছের নাম লেখো। কই, শিঙি, মাগুর। কোন মাছ লেজে ভর দিয়ে লাফাতে পারে? চ্যাং মাছ। লুপ্তপ্রায় মাছের নাম লেখো। খলসে, নেদস, খরশোল, সরপুটি। এই 14টি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের পাশাপাশি এই প্রশ্নগুলোও পড়ে রাখবে। আনারস ও কলা চাষ কোন অঞ্চলে ভালো হয়? তরাই অঞ্চলে। আমন ধান কোন সময়ে চাষ করা হয়? বর্ষাকালে। জৈব সারের নাম লেখো। গোবর সার। একটি আগাছানাশক পদার্থের নাম লেখো। তুতে। কোন সালে চালের দাম বেড়ে গিয়ে 4 গুণ হয়েছিল? 1966 সালে। মাছ ধরার বিভিন্ন উপকরণগুলি কি কি? ঘুনি, ফাঁদি, পোলো, জাল, ছিপ। গ্রীষ্মকালে চাষ হয় এমন ফসলের নাম লেখো। ঝিঙে, পটল, ঢেঁড়স। অর্থকরী পোকার উদাহরণ দাও। মৌমাছি, রেশম কীট। এবং তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য বিজ্ঞানের শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে, সার্ডিন একটি ড্যাশ মাছ। তার উত্তর হচ্ছে সামুদ্রিক মাছ। এই ছিল ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞানের গুরুত্বপূর্ণ 1, 2 ও 3 মার্কসের প্রশ্নগুলো। এই প্রত্যেকটা প্রশ্ন বাড়িতে ভালোভাবে মন দিয়ে পড়তে থাকো। যদি কোনো প্রশ্নের অ্যান্সার না জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। এছাড়া তোমরা তো জানোই প্রত্যেকটা স্কুলের ইউনিট টেস্টের কোশ্চেন আলাদা আলাদা হয়, তাই অবশ্যই আমার দেওয়া এই প্রশ্নগুলোর বাইরে তোমাদের স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে সেইগুলোও কিন্তু মন দিয়ে পড়ে রাখবে। এছাড়া আরও একবার বলছি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমি যেগুলো দিয়েছি সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, সেখান থেকে অনেক প্রশ্নই তোমরা পরীক্ষায় পাবে। কিন্তু তা সত্ত্বেও আমার দেওয়া এই প্রশ্নের বাইরে অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর বাইরে তোমরা টেক্সট বুক খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, অথবা যদি কোনো সহায়িকা বা রেফারেন্স বই থাকে সেখান থেকেও কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে রাখবে।
তাছাড়া তোমাদের গণিতের সাজেশনস ভিডিও অলরেডি দেওয়া আছে, যারা এখনো এই সাজেশনস ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, এবং এই প্রত্যেকটি সাজেশনস ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। যদি আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, যদি ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে চাও, তাহলে ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে এরপর পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং দিশা টিউশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট।